জ্বালনি কয় সুই রে, তোর পাছায় একটা ফুটো। বাংলায় এরকম একটা প্রবাদ আছে না? এটার মানে কি? মানে যার অবস্থা খারাপ, একদম বেহাল দশা, সে আরেকজনকে বলতেছে যে তার অবস্থা সামান্য খারাপ। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে রিসেন্টলি যে গ্যাঞ্জামটা লাগছে, সেটা থেকে কিন্তু আমরা এইটারই এক ধরনের প্রমাণ পাই। ভাই, ইন্ডিয়ায় প্রত্যেকটা দিন যে পরিমাণে মুসলমান এবং দলিত হিন্দুদের উপর আক্রমণ হয়, এরকম যদি আপনি ডাটা দেখেন, আমি একটু আগে দেখতেছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় 200 জনের বেশি মানুষ মারা গেছে ইন্ডিয়ায়, শুধুমাত্র এই মেজরিটেরিয়ান হিন্দুত্ববাদী মবের লিঞ্চিং এর কারণে। এবং তারা এসে এখন বাংলাদেশকে তাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে জ্ঞান দিচ্ছে। আচ্ছা ভাই, শুনেন, আমি অ্যাকসেপ্ট করতেছি যে 5ই অগস্টের পরে যখন সরকার টালমাটাল অবস্থায় ছিল, কোন কারা ক্ষমতা নিবে, কি হবে না হবে, এইসব নিয়ে গ্যাঞ্জাম ছিল, সেই সময় প্রচুর পরিমাণ হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং সেটা নিয়ে রিপোর্টও হয়েছে। সেটা আমরা স্বীকার করি। কিন্তু তার সাথে সাথে এটাও মানতে হবে যে যে আক্রমণটা হয়েছে তার চেয়ে অনেক বেশি গুণে, অনেক বেশি খারাপভাবে বাংলাদেশকে দেখানোর জন্য, স্পেশালি হাসিনা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য নানানভাবে সেটাকে বাড়ায় চাড়াই ইন্ডিয়ার মিডিয়ায় প্রচারিত করা হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হলো ইন্ডিয়ার বিজেপি সরকার, যারা কিনা সারা অখণ্ড ভারতের যাবতীয় হিন্দুদের একেবারে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হইতে চায়, তাদের পারপাসটা সার্ভ করা আর বাংলাদেশকে একটা আহ, অন্ধ ধর্মান্ধ এবং সাম্প্রদায়িকভাবে কলুষিত একটা রাষ্ট্র হিসেবে প্রমাণ করা হচ্ছে তাদের মূল এজেন্ডা। সেই এজেন্ডায় পা দিয়ে বাংলাদেশের অনেক হিন্দু ধর্মাবলম্বীও সেই সব মিডিয়ার কথাবার্তা তারা প্রচার করতেছেন। কিন্তু দেখেন, বাংলাদেশে যে হিন্দুর উপর আক্রমণ হয় সেটা সত্যি, কিন্তু আপনি যদি ডাটাগুলো একটু বিশ্লেষণ করে দেখেন, যে প্রথম আলো রিপোর্টটা বারবার আমরা হিন্দুদেরকে সাইড করতে দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি আক্রমণ হচ্ছিল পলিটিক্যাল রিজনে। অর্থাৎ কিনা যারা হিন্দু এবং একই সাথে আওয়ামী লীগ করতো, তাদের উপরে রাজনৈতিক আক্রোশ থেকে হামলাটা হয়েছে। তার সাথে সাথে অনেক ক্ষেত্রে হিন্দুদের যে জমিজিরাত বা সম্পদ, তার উপর যে লোভ, সেই লোভের থেকে অনেক আক্রমণ হয়েছে। কাজে এটাকে সাম্প্রদায়িক ভাবে দেখার বিষয়টা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কেননা অনেক ক্ষেত্রে হিন্দুদের জমিজিরাত, হিন্দুদের সহায় সম্পত্তির উপরে নানান ধরনের লোভ থাকে, নানান ধরনের এলাকাগত ব্যক্তিগত আক্রোশ থাকে। সেগুলোকে চরিতার্থ করার জন্যই নানান ধরনের মহল এই ধরনের টালমাটাল সময়টাকে কাজে লাগায়, নিজেদের হীন স্বার্থটাকে চরিতার্থ করে। এইরকম ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আপহোল্ড করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, এবং এই ধরনের আক্রমণ প্রতিরোধ করা এটাও আমাদের দায়িত্ব। এবং একই সাথে এটাও বলতে চাই যে সরকার যাতে করে এই প্রত্যেকটা হামলার তদন্ত করে বিচার করে, যাতে করে বাংলাদেশের হিন্দুদেরকে রিঅ্যাসুরেন্সটা দেয় যে নতুন বাংলাদেশে তাদেরকে নতুন করে আহ, কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের নিপীড়ন, কোনো ধরনের অত্যাচার ফেস করতে হবে না। এইটা নিশ্চিত করার দায়িত্ব এই সরকারের, সেটা মানি। কিন্তু সেটাকে 100 গুণ বেশি করে দেখায় বাংলাদেশে শান্তি রক্ষী নিয়ে আসতে হবে, এইরকম আলাপ দিচ্ছে মমতা ব্যানার্জি। আরে ভাই, আপনার দেশের কথা চিন্তা করেন আগে। আপনার দেশের জম্মু অ্যান্ড কাশ্মীরে যেভাবে করে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়, যেভাবে করে হিউম্যান রাইটস ভায়োলেশন করা হয়, সেই জন্য অলরেডি একটা জাতিসংঘের কমিশন রয়েছে, জাতিসংঘের একটা মিলিটারি অবজার্ভিং কমিটি ওখানের মধ্যে রয়েছে। আপনাদের দেশের মধ্যে অলরেডি তার হস্তক্ষেপ আছে, এবং সেই হস্তক্ষেপ যাতে আরো বেশি করে করা হয় সেটার কথা আপনার বলা উচিত। হ্যাঁ, আপনি এর আগে বলছেন যে মোদির যে কাশ্মীরের স্বায়ত্তশাসন ক্যান্সেল করার যে সিদ্ধান্তটা, সেটা ভুল। চমৎকার, আরো বেশি করে বলেন। বাংলাদেশের ব্যাপারে নাক গলানো কি দরকার, নিজের দেশ নিয়ে কথা বলেন। বাংলাদেশে যে শান্তিরক্ষী বাহিনী আপনি পাঠানোর কথা বলতেছেন, সেই শান্তিরক্ষী বাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সদস্য তো বাংলাদেশ থেকেই যায়, এবং বাংলাদেশের সেই মিলিটারি কিন্তু বাংলাদেশের শান্তি রক্ষা করার জন্য বর্তমানে কাজ করে যাইতেছে। তাহলে কেন, কি জন্য বাংলাদেশে আলাদা করে শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে হবে? বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে বর্তমানে আস্তে আস্তে ভালো হচ্ছে, এবং আমরা আশা করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়ে এবং গুরুতরভাবে এই বিষয়টাতে গুরুত্ব দিয়ে বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ একেবারে নাই করে ফেলবে, আমরা সেটাই আশা করি। আর একটা গুরুত্বপূর্ণ কথা ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশের এই সরকার কিন্তু কিছু কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রথমত, আমরা আজকে খবর পাইলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে সার্ককে আবার পুনরুজ্জীবিত করার বিভিন্ন স্টেপ তারা নেবেন। অর্থাৎ সার্ক যদি আবার পুনরুজ্জীবিত হয়, অর্থাৎ পুরো সাউথ এশিয়ার মধ্যে যে কোঅপারেশন কাউন্সিলটা গঠিত করা হয়েছিল সেটা যদি আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে কিন্তু ভারতের একক দাদাগিরি এই অঞ্চলে আর চলবে না। এই অঞ্চলে আলাপ শুধুমাত্র বাইল্যাটারাল ভাবে ভারত নানান ধরনের বাইল্যাটারাল ট্রিটি করে করে নানান দেশকে নানান ধরনের চাপের মুখে রাখে। এখন যদি সার্ক আবার পুনরুজ্জীবিত হয়, তাহলে কিন্তু মাল্টিল্যাটারালি জিনিসগুলো ডিল করা হবে, অর্থাৎ বিভিন্ন দেশ একসাথে হয়ে আলোচনা করে পুরো অঞ্চলের জন্য যেটা ভালো সেটা নিয়ে আলোচনা করবে। অতএব
এই পদক্ষেপটা যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করতে চাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অন্তর্বর্তীকালীন সরকারের আরো একজন মানুষ আছে, আসিফ নজরুল স্যার। উনি কিন্তু বাংলাদেশের গঙ্গা যে পানি চুক্তি, যে গঙ্গা পানি চুক্তির উপর ভিত্তি করে পদ্মা নদীর পানি ভারত প্রতি বছর বছর আমাদেরকে বঞ্চিত করে আসতেছে, সেই গঙ্গা চুক্তি কিন্তু 2026 সালে এক্সপায়ার্ড হবে এবং সেটা নতুন করে নেগোশিয়েট করার সময় আসতেছে, এবং সেটা নেগোশিয়েট করার কাজ অনেকটাই এই সরকার করতে পারবে বলে মনে করি। এই সরকারকে যদি ভারত সরকার নানান ধরনের উল্টাপাল্টা কাজ কাম করে, যেমন যেমন কিনা আমরা একটা তদন্ত প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলাটা করা হলো, সেখানে পুলিশের নির্লিপ্ত ভূমিকা ছিল। প্রশাসনে যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেয়নি বাংলাদেশের এই সহকারী হাই কমিশনকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে। এই ধরনের কাজ কাম করে বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের সম্মানকে আপনাদের দেশে নষ্ট হইতে দিয়েন না। কেননা ভবিষ্যতে যে গঙ্গা পানি চুক্তি আসতেছে সেখানে আপনাদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। আপনারা মনে করেন না যে সবকিছু আপনাদের পক্ষেই আছে, অনেক কিছু বাংলাদেশের পক্ষেও আছে যেটা বাংলাদেশ বার্গেনিং চিপ হিসেবে ইউজ করতে পারে। যেমন কিনা বাংলাদেশের পক্ষে আছে বাংলাদেশের ট্রানজিট। বাংলাদেশ যদি আপনাদেরকে ট্রানজিট না দেয় তাহলে কিন্তু বাংলাদেশ চারপাশ থেকে ঘুরে ঘুরে আপনাদের যাওয়া লাগবে এবং কোটি কোটি ডলার খরচ করা লাগবে। এই কোটি কোটি ডলার কিন্তু বাংলাদেশ ট্রানজিটের মাধ্যমে আপনাদেরকে বাঁচাই দিতেছে। এরপর আরেকটা কথা হইতেছে, আপনাদের আরেক রাজনীতিবিদ বিজেপির শুভেন্দু অধিকারী, সে বলছিল বাংলাদেশে আলু পেঁয়াজ নাকি বন্ধ করে দেবে। আরে ভাই, আলু পেঁয়াজ কি আমাদেরকে ত্রাণ হিসেবে দেওয়া হয়? আমরা মাগনা খাই? আমরা টাকা দিয়ে কিনে খাই? এই বাণিজ্যের যে ব্যাপারটা, বাংলাদেশের যে বিশাল মার্কেট, এটা যদি আপনারা লস করেন তাহলে আপনার মনে হয় ভারতের যারা যারা বাণিজ্য করে বা ভারতের সাথে বাংলাদেশের যারা যেসব ব্যবসায়ীরা কাজ করে তারা আপনাদেরকে ছাইড়া দিবে বলে মনে হয়? তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণ ভারতীয় কাজ করে, বাংলাদেশ থেকে রেমিটেন্স ভারতে ফেরত পাঠায়। যদি আপনারা আমাদেরকে আলু আলু আর পেঁয়াজ বন্ধ করে দেন, তাহলে যদি বাংলাদেশ থেকে আমরা বলি যে আপনাদেরকে এই দেশে কাজ করতে দিব না, তখন যে ক্ষতিগুলো হবে সেই ক্ষতির হিসাব কে দিবে? দেখেন, আমরাও চাই না ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক, ভারতও চায় না আমাদের সাথে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক। দুই দেশের জন্য সুবিধা হচ্ছে যদি আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারি। কিন্তু সেই শান্তিপূর্ণ সহাবস্থান হইতে হবে টোটাল সম্মানের উপর ভিত্তি করে, সমানে সমান। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ইন্ডিয়া একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কথা হবে সেই লেভেলে। ভারতের মানুষের সাথে আমাদের কোনো সমস্যা নাই। আমার সমস্যা ভারতের সরকারের যে আগ্রাসী মনোভাব, যে আগ্রাসী নীতি, তার সাথে। এবং তার আগে সমস্যা ছিল হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে। এখন আমাদের কথা বলতে হবে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতি কোনোভাবেই নাজুক বা নতজানু না হয়, এবং সেখানে যাতে তারা ভারতের সাথে যখন ডিল করবে তারা যাতে সমান সমান সম্মানের সাথে, একটা সাহসের সাথে এবং একাগ্র চিত্তে দৃঢ়তার সাথে ভারতকে ডিল করে, যাতে কোনোভাবেই বাংলাদেশের কোনো স্বার্থ লঙ্ঘিত না হয় এবং ভারতের সামনে যাতে আমাদের কাপুরুষের মতো দাঁড়াতে না হয়, যাতে করে আমরা পরিপূর্ণভাবে একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের সম্মানকে প্রতিষ্ঠিত করতে পারি। আশা করি সেটা আমরা করতে পারবো। অন্তর্বর্তী সরকার সেটা নিশ্চিত করবে এবং আমরা সকলেই ভারতের সাথে একটা সাহসী পদক্ষেপ নিয়ে আমরা একটা সমতার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারবো। সেই দিনের প্রত্যাশায় সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।